এবার আমরা প্রশ্ন উত্তর করব। আর প্রশ্ন উত্তর করতে হলে তোমাকে সর্বপ্রথম প্রশ্নের অর্থ জানতে হবে। তুমি যদি প্রশ্নের অর্থ না জানতে পারো, উত্তর কি বলবে? কিছুই বলতে পারবে না। তো দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে চুজ, এই এই শব্দটা হচ্ছে ভার্ব। তুমি এইটাকে এরকম বাদ দিয়ে দেখো এই বাক্যটার আর অর্থ খুঁজে পাও কিনা, অর্থাৎ এটাই ভার্ব। ভার্ব 99% ইম্পর্টেন্ট ইন ইংলিশ। আর যে 1% আছে, সেই 1% সব কিছুর ওপর নির্ভর করে থাকে, সব কিছুই 1%। আর শুধু ভার্বই আমার মতে 99%, কারণ ভার্ব থেকে শব্দ তৈরি হয়। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চুজ পছন্দ করো, দ্য কারেক্ট সঠিক, অল্টারনেটিভ বিকল্পগুলি, টু কমপ্লিট, এই কমপ্লিটটাও ভার্ব ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে তুমি পছন্দ করে নাও সঠিক বিকল্পগুলো। তো দেখো, গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, অর্থাৎ গান্ধীজির ছাইগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? দেখো, এখানে বলছে এলাহাবাদ, সরি আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি, বেনারস। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এখানে এলাহাবাদ উত্তর হবে। তার পরের বাক্যটা দেখো, হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার, হিউজ বলতে এখানে অনেক বা অসংখ্য, ক্রাউড লোকজন, অসংখ্য লোকজন, হ্যাড গ্যাদার পাস্ট পারফেক্ট টেন্সে আছে, একত্রিত হয়েছিল, বাই দ্য ড্যাশ, কোথায় একত্রিত হয়েছিল? বাই দ্য গাঞ্জেস, অর্থাৎ গঙ্গা নদীর পাড়ে একত্রিত হয়েছিল। তাহলে এটাই উত্তর। তারপরটা দেখো, গান্ধীজি অ্যাওয়াকেন্ড, অ্যাওয়াকেন্ড জাগরিত করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, গান্ধীজি জাগরিত করেছিল বা জাগিয়েছিল পিপিল লোকজনদেরকে, টু ওয়ান একজনকে, টু অ্যানাদার্স ড্যাশ একজনকে আর একজনের কিসে? উদাসীনতায়, হিংসাতে জাগিয়েছিল যে তুই ওর সঙ্গে হিংসা কর, ওকে মার, ওকে ধর, এরকম করতে না। সাফারিং, অর্থাৎ সাফারিংয়ে, অর্থাৎ একজনকে অপরজনের ভোগান্তিতে সাহায্য করতে জাগরিত করেছিল। তো গ্রিড, লোভ করতে না, লোভ করতে জাগরিত করেনি। দেখ, তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোর আনসার আমরা করলাম। এবার আমরা করব কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ কিভাবে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হয় টেক্সট থেকে, সেটা এবার করব। তো প্রশ্নের অর্থটা আমরা সর্বপ্রথম বুঝে নেব। আর আমি এখানে এগুলো লিখে নিয়েছি, কারণ ওখানে টেক্সটের মধ্যে গিয়ে আবার দেখে দেখে খুঁজে লেখাটা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই আমি এটাকে এখানে লিখে নিয়েছি তোমাদেরকে কম সময়ের মধ্যে বোঝানোর জন্য। দেখো, আমি সব থেকে বেশি জোর দিচ্ছি কিন্তু প্রশ্নের অর্থ বোঝাতে, বা একটা লাইনের অর্থ কিভাবে হয় সেটা বুঝতে। তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে খুব সহজে ইংলিশটা বুঝতে পারবে এবং 1:1 জানতে পারবে। স্পেশাল পড়লে যেরকম হয় সেরকমভাবে তোমরা জানতে পারবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট সম্পূর্ণ করো, এটাই ভার্ব। তুমি এইটা বাদ দিয়ে দাও, এই বাক্যের, পুরো বাক্যের আর অর্থ তুমি কোথাও থেকে মেলাতে পারবে না, কোনো রকমভাবে মেলাতে পারবে না। সুতরাং এই শব্দটাই গুরুত্বপূর্ণ। কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিকে, সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য দিয়ে। টেক্সট কোথায় আছে? এখানে এই টেক্সট আছে, এখান থেকে খুঁজে খুঁজে লিখলে it will take lot of time and you will be bored. That is why I have written all these answers here, and it will help you to understand so easily within short time. People on the special train, people বিশেষ ওই ট্রেনটাতে কি করেছিল? স্যাং ভজন। এই লাইনটা ওখানে আছে টেক্সটের মধ্যে, আমি লিখে নিয়েছি তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে বোঝানোর জন্য। তোমরা লাইন টু লাইন মিলিয়েও এটা করতে পারো। তারপরটা দেখো, দ্য আথার ফেল্ট she had grown up within dash, within a magic circle। এখানে এটা ম্যাজিক সার্কেল হবে, অর্থাৎ আথার জন্ম বেড়ে উঠেছিল একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে। পরের লাইনটা দেখো, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট ড্যাশ, বাট ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছে কিন্তু তার ভারতবর্ষ তার মধ্যেই জীবিত থাকবে। এখানে বাটটা আমি দ্বিতীয়বার লিখে ফেলেছি, কেটে দিও তোমরা উত্তর লেখার সময়। তারপরে বাক্যটা দেখো, ফিল ইন দ্য চার্ট, এই ফিল শব্দটা এখানে গুরুত্বপূর্ণ, এটাই ভার্ব। ফিল পূর্ণ করো, ইন দ্য চার্ট
ওই চারটেকে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট। দেখো ইনফর্ম মানে তথ্য দেয়া বা জানানো, তার নাউন ফর্ম কি ইনফরমেশন, অর্থাৎ যে ভার্বের অর্থ আছে সেই ভার্বের অর্থ থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া এগুলো বাদ দিয়ে দিলে যে উত্তরটা তুমি পাবে বা যে অর্থটা পড়ে থাকবে সেটাই হবে নাউনের মানে, অর্থাৎ তথ্য দেয়া। তো দেয়া বাদ দিলে যেটা পড়ে রইলো সেটা কি তথ্য, অর্থাৎ তথ্য দিয়ে টেক্সট থেকে তথ্য দিয়ে এটা পূরণ করতে বলছে। তো দেখো ইফেক্ট, ইফেক্ট মানে হলো ফল, আর কজ মানে কারণ। এখানে ইফেক্টের এখানে লেখা আছে, এই লেখাটার অর্থ ধরে কি কারণে হলো সেটা জিজ্ঞাসা করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। পিপিল ডিড নট উইপ অ্যানিমোর, লোকজন আর কাঁদলো না। কারণ কি, কি কারণে আর কাঁদলো না নিজেকে জিজ্ঞাসা করো। কারণটা হলো পিপিল কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করেছিলেন অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস, অর্থাৎ গান এবং ফুলের মধ্যে দিয়ে গান্ধীজির উপস্থিতি অনুভব করেছিল, তাই তারা আর কাঁদলো না। এখানে দেখো প্রেজেন্স কথাটা, প্রেজেন্ট উপস্থিত হওয়া বা করা, এটা নাউন ফর্ম উপস্থিতি। তারপরের বাক্যটা দেখো, দ্য আথার ফেল্ট, সরি এখানে কজের এখানে দেয়া আছে, আমরা ইফেক্টটা করব। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ওই জাদুচক্রটা অদৃশ্য হয়ে গেছিল। ফলে কি হয়েছিল, জাদুচক্র অদৃশ্য হয়ে গেছিল, তার ফলে কি হয়েছিল। দ্য আথার ফেল্ট, দ্য আথার অর্থাৎ কথক, ফিল লেখিকা, ফিল অনুভব করা, অনুভব করেছিল, আনপ্রোটেক্টেড অসুরক্ষিত। তোমরা জানো প্রোটেক্ট সুরক্ষা দেয়া বা সুরক্ষা পাওয়া বা সুরক্ষিত করা। এখানে ইডি যুক্ত করে ভার্ব করা হয়েছে, সরি অ্যাডজেক্টিভ করা হয়েছে প্রোটেক্টেড সুরক্ষিত। এখানে দেখো আন যোগ করে এটা অপোজিট করা হচ্ছে, অর্থাৎ আনপ্রোটেক্টেড অসুরক্ষিত। তাহলে এখানে বাক্যটা কিভাবে অর্থ হয় বুঝতে পেরেছো, শব্দ তৈরি হয় ভার্ব থেকে, এবং ভার্ব থেকে তৈরি হয়ে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, এদের অপোজিট হবে, এজেন্ট নাউন হবে, আরও কত কিছু হবে। একটা ভার্ব জানলে তুমি খুব কম করে এভারেজ 10টি শব্দের অর্থ তোমরা জানতে পারবে, অর্থাৎ একটা ভার্ব জানলে তুমি 1:10 এরকম অনুপাতে ওয়ার্ড তোমরা জানতে পারবে যদি ভার্ব জানতে পারো। দেখো এই যে প্রোটেক্ট কথাটা এসছে, এই যে শব্দ আনপ্রোটেক্টেড কথাটা এসছে থেকে প্রোটেক্ট থেকে। তো এই প্রোটেক্ট, প্রোটেক্টেড, প্রোটেক্টেড, প্রোটেকশন, প্রোটেক্টিং, প্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড, প্রোটেক্টেডলি, আনপ্রোটেক্টেডলি, কত শব্দ তৈরি হলো, আরও আছে, স্বল্প পরিসরে বলা সম্ভব না। তারপর দেখো দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, এটা বললাম। পরেরটা দেখো কি বলছে, দ্য আথার ফেল্ট দ্যাট শি উড নট লুজ দ্য কারেজ সো ইজিলি, আথার অনুভব করেছিল যে তিনি এত সহজে তার সাহসটাকে হারাবেন না, এটা তিনি অনুভব করেছিলেন বা উপলব্ধি করেছিলেন যে এত সহজে তিনি তার সাহস হারাবেন না। কারণ কি, কি কারণে তিনি এটা অনুভব করেছিলেন, বিকজ কারণ, দ্য আথার্স ভ্যালু অর্থাৎ আথারের যে মূল্যবোধ ওয়ার ছিল, নট না, সো উইক অর্থাৎ আথারের অর্থাৎ কথক বা লেখিকার মূল্যবোধ এতটা দুর্বল বা কমতি ছিল না, তাই তিনি কি করেছিলেন, তানার সাহসটাকে হারাননি। দেখো আমি প্রশ্ন উত্তর করানোর চেষ্টা করছি, তোমরা সঙ্গে আছো অনেকক্ষণ ধরে, ধৈর্য ধরে আর কিছুক্ষণ থাকো, তাহলে সবগুলোই বুঝে বুঝে করে নিতে পারবে। এবার দেখো, এবার গ্রামার, এখানেই সব থেকে বেশি মজা। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স, সরি জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, যেরকম নির্দেশ দেবে সেরকম ভাবে তোমার নিচের বাক্যগুলোকে যুক্ত করতে হবে। তো দেখো প্রথম বাক্যটা কি আছে, আই স আ স্নেক, আমি একটা সাপ দেখলাম। আই র্যান অ্যাওয়ে, আমি পালালাম। কি করতে বলছে, একটা বাক্যে পরিণত করতে বলছে। একটা বাক্যে পরিণত করার অনেক উপায় আছে, তুমি সিম্পল সেন্টেন্সে করতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারো, কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারো। এখানে তোমাকে যা বলবে সেই অনুযায়ী করতে হবে, এটাই সব থেকে একটু কঠিন বিষয়। কি বলছে, ইউজিং পার্টিসিপেল, সরি ইউজ পার্টিসিপেল। পার্টিসিপেল মানে কি, পার্টিসিপেল দুই প্রকার আছে, ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া আর ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ করে আমরা পার্টিসিপেল করতে পারি।
তো এখানে ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া করে করা হয়েছে। সিইং আ স্নেক, একটা সাপ দেখিয়া, আই র্যান অ্যাওয়ে, আমি পালালাম। তাহলে কি এটা সংক্ষেপে বলা হলো না, একটা বাক্যে করা হলো না, আমি একটা সাপ দেখলাম এবং আমি পালালাম, এরকম করলেও হতো, কিন্তু এখানে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, ওই জন্য আমি সাপ দেখিয়া পালাইলাম বা সাপ দেখিয়া পালাইলাম বা পালিয়ে গেলাম। তারপরের বাক্যটা দেখো, হি লার্নস মিউজিক, লার্ন মানে কি শেখা, সে শেখে মিউজিক, হি লিসেন টু দ্য কার্ডস, অর্থাৎ সুর শুনে, সে সুর শোনে এবং মিউজিক শেখে। এটাকে তুমি এক কথায় কি বলবে, প্রিপোজিশন উইথ জেরান্ড, অর্থাৎ প্রিপোজিশন করতে হবে এবং ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া করতে হবে। বাই লিসনিং, শুনিয়া, টু দ্য কর্ডস, অর্থাৎ সুর শুনিয়া, হি লার্নস মিউজিক, সুর শুনিয়া সে মিউজিক শেখে, অর্থাৎ সুর শুনিয়া সে গান শেখে। মিউজিক বলতে গান, আর এই কোর্স মানে হচ্ছে সুর, সুর শুনিয়া সে গান শেখে, এরকম করা হচ্ছে। তারপরের বাক্যটা দেখো কি আছে, এখানে দেখো এটা এটা আমি লিখেছিলাম, কোথায় গেল ভালো, এটা নিচে চলে গেছে, তবে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, খুবই সহজ এটা। গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, গোল্ড হলো একটা মূল্যবান ধাতু, কি গোল্ড হলো একটা মূল্যবান ধাতু, সোনা মূল্যবান ধাতু, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, অর্থাৎ গহনা তৈরি করতে এটা ব্যবহৃত হয়। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন মানে কি, গোল্ড এখানে কমা দিয়ে দাও, তারপর কি এ প্রিসিয়াস মেটাল এখানেও কমা দিয়ে দাও, এবার এটা লিখে দাও, তাহলে গোল্ড এ প্রিসিয়াস মেটাল, ইটটার হবে না, এখানে ইটটা কেটে দাও, অর্থাৎ ইটটার হবে না, তাহলে গোল্ড কমা এই ইসটাও কাটা, গোল্ড কমা আ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, উত্তরটা এই হবে। কিভাবে হলো, এখানে বলছে নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ একই নাউনকে দু তিনবার বোঝানোর জন্য আমরা নাউনের পরে পরে কমা বসাই, সেটা হয় অ্যাপোজিশন। কি হচ্ছে, গোল্ড নাউন, প্রিসিয়াস মেটাল এটাও নাউন, ইউজ, এবার ভার্ব বসে আমরা পুরো সেন্টেন্সটা করে নিতে পারি, ঠিক এইভাবে করা আছে। তার পরের বাক্যটা দেখো, রাহুল হ্যাজ সাম মানি, রাহুলের কিছু টাকা আছে, রাহুলের কিছু টাকা আছে, এটা বোঝানো হয়েছে। হি ক্যান বাই বুকস, ইউজ ইনফিনিটিভ, কি ব্যবহার করতে বলছে, ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি আমরা টু বসাই তাহলে ইনফিনিটিভ হবে, এর বাংলায় অর্থ করলে হবে তেযুক্ত অসমাপিকা ক্রিয়া। যেমন কি রাহুল হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুক, অর্থাৎ রাহুলের কিছু টাকা আছে বই কিনতে, রাহুল হ্যাজ সাম, দেখো এটা এটা আগের বাক্যটা লেখা হচ্ছে, এটা খুবই সহজ ছিল। এই যে সি এর উত্তরটা এখানে চলে এসছে, সি এর উত্তরটা এই চলে এসছে, তোমরা এতে অখুশি হও না, সঙ্গে আছো ধৈর্য ধরে, আর কিছুক্ষণ থাকো, পুরোটাই বুঝতে পারবে। যান্ত্রিক গোলযোগ এটা, রাহুল হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুক, অর্থাৎ যদি এইভাবে করা হয় তাহলে কি, রাহুল হ্যাজ সাম মানি, রাহুল হ্যাজ সাম মানি, এই পার্টটা কেটে দিয়ে তুমি এরকম বসাও, টু বাই বুক, টু বাই, এখানে যোগের চিহ্ন দাও, যোগের চিহ্ন দিয়ে এখানে অবজেক্ট পার্টটা লিখে দাও, অর্থাৎ রাহুল হ্যাজ সাম মানি টু বাই বুক, এটা করলে হয়ে যাবে। তারপরের বাক্যটা দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, দ্য স্কাই আকাশটা ওয়াজ ছিল, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল তাই আমরা আমাদের যাত্রাটা থামিয়েছিলাম। ইউজ ইউজ নমিনেটিভ অ্যাবসোলেট, আচ্ছা নমিনেটিভ অ্যাবসোলেট গুলো কি দেখে নাও তোমরা, এখানে নমিনেটিভ অ্যাবসোলেট গুলো হলো, এখানে আছে ওপরে আছে দেখো নমিনেটিভ অ্যাবসোলেট, নমিনেটিভ অ্যাবসোলেট, অর্থাৎ এখানে দ্য স্কাই বিং ক্লাউড, উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি, এখানে দেখো নমিনেটিভ বলতে এই পার্টটাকে আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ায়
তাহলে কি মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার জন্য আমরা আমাদের যাত্রাটাকে থামিয়েছিলাম, এটাই বলতে যাচ্ছে। আর এখানে দেখো যে সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটা বাক্যে পরিণত করার যে বিষয়, জয়েন করার যে যুক্ত করার যে বিষয়, সেটা এখানে বজায় রাখা হয়েছে, সুতরাং এটাই উত্তর। পরের সেন্টেন্সটা দেখো, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছটা অ্যাডভার্বকে প্রকাশ করবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। পরের বাক্যটা দেখো, দ্য বয় রোড দি আনসার, ছেলেটা উত্তর লিখলো, দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ছিল ভুল বা বেঠিক। উত্তরটা কি হচ্ছে দেখো, দ্য বয় রোড, দ্য বয় রোড দ্য আনসার। দেখো এই পর্যন্ত হয়ে গেছে, এখানে যদি তুমি একবারে বলে দিতে দ্য বয় রোড দ্য আনসার ইনকারেক্টলি, সেটাও হতো। যেহেতু এখানে ফেস করতে বলেছে, ওই জন্য ইন অ্যান্ড ইনকারেক্ট হয়ে একটা বেঠিক উপায় বা ভুল ভাবে উত্তরটা লিখেছিল। এই যে এই পার্টটা হচ্ছে ফেস, এটা কি এই পার্টটা বর্ণনা করছে কি এই যে আনসারটা কিভাবে লেখা হয়েছে সেই কাজটাকে বর্ণনা করছে, বলে এইটা হলো কি এটা অ্যাডভার্বিয়াল ফেস হলো। তারপরে দেখো এরপরে যে গ্রামারগুলো আছে সেটাও আমরা করে নেবো এখান থেকে। এখানে কি আছে দেখো, এখানে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। যেরকমটা বলবে সেরকমটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে বলছে। কি সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ হলো দুটো বাক্য দুদিকে থাকবে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে। না আমি ভুল বললাম, সরি সরি, এখানে কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যগুলো আছে, কি করতে বলে জয়েন ইনটু পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্সে করতে বলছে, সিঙ্গেল সেন্টেন্সে কম্পাউন্ড করতে বলছে। আবারও ভুল বললাম, এখানে দুটো করে দুটি বাক্য দেয়া আছে, এই দুটো বাক্যকে কম্পাউন্ড করতে হবে সিঙ্গেল সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে পরিণত করতে হবে, এটাই বলেছে। প্রশ্নের মানেটা যদি তোমার আমার কারোর কাছে না ক্লিয়ার হয়, আমরা কেউই উত্তর দিতে পারবো না চেষ্টা করলেও। দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ লোকটি অসুস্থ, হি ক্যান নট গো আউট, এটাকে ইলাটিভ কনজাংশন দিয়ে যুক্ত করতে বলছে। তাহলে ইলাটিভ কনজাংশন গুলো কি আছে দেখো এখানে, দেয়ারফর তাই, ফর জন্য, সো তাই, অ্যাজ যেহেতু, এগুলো ইলাটিভ কনজাংশন। দেখো দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ লোকটা অসুস্থ, সো হি ক্যান নট গো আউট, তাহলে বৃদ্ধ লোকটা অসুস্থ ছিল তাই, এখানে সো এর মানে তাই, তাই তিনি বাইরে যেতে পারলেন না, অর্থাৎ বৃদ্ধ লোকটি অসুস্থ ছিলেন তাই তিনি বাইরে যেতে পারলেন। পরের বাক্যটা দেখো, হি ইজ অনেস্ট, তিনি অসৎ বা সে অসৎ, সরি হি ইজ অনেস্ট, সে সৎ, ডিসঅনেস্ট ভেবেছিলাম আমি, হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ হাম্বেল, সে বিনয়ী। ইউজ কমুলেটিভ কনজাংশন, কমুলেটিভ কনজাংশন ব্যবহার করতে হবে, অর্থাৎ কমুলেটিভ কনজাংশনটা কি, সেটা হলো নট অনলি, এখানে দেখো কমুলেটিভ কনজাংশনটা এখানে দেয়া আছে, সবগুলো কনজাংশন কমুলেটিভ কনজাংশন, বোথ অ্যান্ড, বাট, নট অনলি, নট অনলি বাট অলসো, এরকম, বা নট অনলি বাট অলসো, শুধু এটা না ওটাও, বা শুধু এ না ও, শুধু এরকম না ওরকমও, এরকম বোঝানোর জন্য নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। আমি আই এম নট অনলি আ টিচার বাট অলসো আই এম এ ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। তো এই দেখো এই যে নট অনলি বাট অলসোর উদাহরণ তোমরা পেয়ে গেলে কীরকম হয়। তো হি ইজ নট অনলি অনেস্ট, সে কেবলই সৎ নয়, বাট অলসো হাম্বেল, সে হাম্বেল অর্থাৎ বিনয়ীও বটে। হাম্বেল শব্দটা অর্থ লিখে নাও বিনয়ী, সে শুধু সৎ না, সে বিনয়ীও বটে। পরেরটা দেখো, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। সি কিপস অন ট্রাইং, সে প্রচেষ্টা চালিয়ে যায়। অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি বলতে এখানে তোমরা বাট বিপরীত, বিপরীত অ্যাডভার্স মানে বিপরীত ধর্মী ওয়ার্ড দিয়ে বা কনজাংশন দিয়ে এটাকে পূরণ করতে বলছে, অর্থাৎ এখানে বাটটা হলো
বিপরীত ধর্মী, ওই জন্য এখানে এই বারটাকে দিয়ে করতে হলো, তোমাদের বারটাকে দিয়ে করতে হবে, সেটাই বলছে। দেখো, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না, বাট কিন্তু হি সি কিপস অন ট্রাইং, সে প্রচেষ্টা চালিয়ে যায়। অর্থাৎ সোনালি কবিতা লিখতে পারে না, কিন্তু সে প্রচেষ্টা চালিয়ে যায়। তারপরটা দেখো, স্টাডি হার্ড, কঠোর ভাবে পড়াশুনো করো, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, কঠোরভাবে পড়াশুনো করো, তুমি পাস করতে পারবে না পরীক্ষাতে। ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে বাক্যটা। অল্টারনেটিভ, অল্টারনেটিভ বলতে কি, অর দিয়ে করতে পারো এটাকে। স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো বা পড়াশুনো করো কঠোরভাবে, অর ইউ উইল নট পাস, নাহলে তুমি পাস করতে পারবে না ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে। দেখো এখানে অরটা দিয়ে যুক্ত করা হচ্ছে, এখানে কম্পাউন্ড ইন্টু সিঙ্গেল সেন্টেন্স বলেছে, তো আমরা প্রত্যেকটা বাক্য সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করেছি। এর পরে কি গ্রামার আছে আমরা একটু দেখে নেব। এর পরের গ্রামারগুলো বলছে জয়েন দ্য পেয়ার অফ দ্য সেন্টেন্সেস into single complex sentences as directed। সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স বলতে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলছে, এখানে যে বাক্যগুলো দেয়া আছে। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করি। কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ তোমাকে জানতে হবে সর্বপ্রথম। কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা বাক্যের উপর আর একটা বাক্য নির্ভর করে থাকবে, তখন সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেটাকে আমরা ক্লজে নিয়ে যাই যদি, তো সেটা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে এইগুলো সবই সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারো, আবার কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারো। কি বলছে দেখো, রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ জয়লাভ করেছিলেন। তো দেখো এই যে এখানে ইজটা ভার্ব আর উইনের পাস্ট ফর্ম ওনটা ভার্ব, তিনি একজন বিখ্যাত কবি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো দেখো এখানে কিভাবে করা হবে, এটা রবীন্দ্রনাথ টেগোর সাবজেক্ট, কমা দেওয়া হচ্ছে হু ইজ আ ফেমাস পোয়েট, তিনি বিখ্যাত কবি ছিলেন বা তিনি বিখ্যাত কবি। অন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ জয়লাভ করেছেন। দেখো এখানে এই বাক্যটা, এই যে হু দিয়ে এখানে নির্ভর করা হয়েছে, এই পার্টটাকে দেখো, এই পার্টটা তুমি এরকম করে নাও, তাহলে রবীন্দ্রনাথ টেগোর অন দ্য নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ টেগোর নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন। এটাকে হু ইজ আ ফেমাস পোয়েট, তাহলে এই যে হু ইজ আ ফেমাস পোয়েট, এই বাক্যটা বা এই বাক্য পাঠটা বা পুরো বাক্যটাকে যদি আমি আলাদা করে অর্থ বলি, হু ইজ আ ফেমাস পোয়েট, যিনি হলেন একজন বিখ্যাত কবি, পুরো অর্থ কি সম্পূর্ণ হলো? হলো না। অর্থাৎ পুরো বাক্যের অর্থটা বলতে গেলে তোমাকে আর একটা সেন্টেন্সের উপর নির্ভর করতে হচ্ছে। এই নির্ভর করে থাকা সেন্টেন্সটা হলো, অর্থাৎ যে নির্ভর করে থাকবে সে হলো সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যার উপর নির্ভর করে আছে সে হলো মেন ক্লজ। তো বাক্যটা কোশ্চেনটার উত্তরটাই আমি লিখে দিয়েছি এখানে। তারপরটা দেখো, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে বাড়ি ফিরেছিল, বাড়ির সবাই তখন কি করছিল, ঘুমাচ্ছিল বা ঘুমিয়ে পড়েছিল। অ্যাডভার্ব, ইউজ অ্যাডভার্ব ক্লজ দিয়ে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, এরকম বোঝায় না, সেরকম অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে বলছে। তো এখানে অ্যাডভার্ব অফ টাইম দিয়ে করা হচ্ছে। হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরে এসেছিল, এই পর্যন্ত একটা বাক্য। দেখো হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরে এসেছিল। এভরি ওয়ান ইন দ্য হাউস হ্যাড ফলেন অ্যাসলিপ, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, এটা স্বাধীন বাক্য। এবার যখন সে বাড়ি ফিরেছিল, এটা কিন্তু নির্ভর করে আছে, এটা সময়ের দ্বারা বোঝানো হয়েছে বলে টাইম অফ অ্যাডভার্ব হয়েছে এটা, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এভরি ওয়ান নোজ ইট, সবাই জানে। দুটোই বাক্য এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে, এটা সবাই জানে। নাউন, ইউজ নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ ব্যবহার করতে বলছে। এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে, সবাই জানে, এইখান থেকে এইটা স্বাধীন একটা পার্ট, সবাই জানে। দ্যাট, যে,
দ্যাট এখান থেকে এইটা, এখান থেকে দ্যাট, কি জানে, সবাই কি জানে, এই সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সবাই জানে। অর্থাৎ এটা হলো সবাই, এটা হলো ক্লজ, দ্যাট দ্য সান রাইজেস, এটা নির্ভর করে আছে। বাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে, যে সবাই কি জানে, এইটা বলতে গেলে তাহলে এই পার্টটা বলতে হবে, তারপর অর্থ সম্পূর্ণ হবে। অর্থাৎ এইটা, অর্থাৎ এই যে পার্টটা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা মেন ক্লজ, অর্থাৎ এইটা হলো মেন সেন্টেন্স, এর উপর নির্ভর করে আছে এই পার্টটা, এভরিওয়ান নোজ দ্যাট। সুতরাং এটা নাউন ক্লজে করা হলো, কি সবাই কি জানে তার উত্তর, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হয় সেটা, সেটা হয় নাউন ক্লজ। তারপরের বাক্যটা দেখো, ইট রেইনড হার্ড, প্রচন্ড বৃষ্টি হলো, দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তাগুলো প্লাবিত হলো না বা রাস্তাগুলো বুড়ে গেল না। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে এখানে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ কি, দুটি বাক্য স্বাধীনভাবে থাকবে, মাঝখানে লিঙ্কার থাকবে। অর্থাৎ তুমি যদি লিঙ্কার উঠিয়ে ফুল স্টপ বসিয়ে দাও, একটা বাক্য হবে, তারপরেও ফুল স্টপ বসালে আর একটা বাক্য হবে। তাহলে দেখো, তারপরে অর্থাৎ শেষে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসালে আর একটা সেন্টেন্স। দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখো, ইট রেইনড, ইট রেইনড, বৃষ্টি হলো, দ্য রোড, আমি এখানে একটু লিখতে ভুলে গেছি, ইট রেইনড হার্ড, ইট রেইনড হার্ড, এই পার্টটা লিখতে হবে। তো দেখো, ইট রেইনড, এটা বৃষ্টি হলো, বাট রোড ওয়্যার নট ফ্লাডেড, এখানে দেখো এই দুটো পার্ট, এখান থেকে এইটা একটা স্বাধীন পার্ট, এখান থেকে এটা একটা স্বাধীন পার্ট। তাহলে দুটো স্বাধীন বাক্য যুক্ত হয় যখন কোনো কনজাংশনের দ্বারা, এবং যুক্ত হয়েও স্বাধীনভাবে থাকে যখন, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করা হলো। পরের সেন্টেন্সটা দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা সম্পূর্ণ করেছিল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের অর্থ কি, সিম্পল সেন্টেন্সের অর্থ হলো একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, বাক্যের আগে বা পরে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, এটা হলো সিম্পল সেন্টেন্সের গঠন। আমি যখন সিম্পল সেন্টেন্স পার্টিকুলারলি করাবো বা বোঝাবো তখন তোমাদের বুঝিয়ে দেবো। রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, সরি, এইটা উত্তর বলতে ভুলে গেছে। অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, সে তার কার্য সম্পূর্ণ করিয়া, অর্থাৎ কার্য সম্পূর্ণ করিয়া সে বিশ্রাম নিল। তাহলে দেখো, এই যে ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া, এই যে ভার্বটা আছে কমপ্লিটিং, কমপ্লিট ভার্ব ছিল, ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া করা হচ্ছে, করে এই বাক্যটা অর্থ সম্পূর্ণ করা হচ্ছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বাক্যটাকে যুক্ত করা হয়েছে। অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। তারপরের বাক্যটা দেখো, রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, রাহুল হলো একজন ভালো বা মহান গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, রাহুল হলো একজন মহান গায়ক বা ভালো গায়ক, সে ভিন্ন ধরনের গান গাইতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মানে কি বা অর্থ কি, এটা তোমায় জানতে হবে, তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবে। রাহুল হলো একজন মহান গায়ক, সে সব ধরনের গান করতে পারে। দেখো এখানে রাহুল, হু ইজ আ গ্রেট সিঙ্গার, ক্যান সিং আর ডিফারেন্ট কাইন্ড অফ সং, এই দেখো, এই যে এই রাহুল, আমি উপরে দাগ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, রাহুল ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, এটা স্বাধীন বাক্য, এর উপর নির্ভর করে আছে কি, হু ইজ আ গ্রেট সিঙ্গার। তাহলে হু ইজ আ গ্রেট সিঙ্গার, এটা নির্ভর করে আছে রাহুল ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, এই বাক্যটার উপর। সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে পড়েছে বা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে ফেলে বজায় রাখা হচ্ছে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের যা শর্ত, একটি বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভর করে থাকবে, সেই শর্ত আমরা পূরণ করেছি, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তারপরে দেখো কি বলছে, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, অর্থাৎ ট্রেনটা ছাড়ার সময়টা পরিবর্তন করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট,
আলিয়া এটা জেনেছিল, অর্থাৎ আলিয়া জেনেছিল কোনটা আগে ঘটেছিল, কোন বাক্যটা কোন বিষয়টা আগে ঘটেছিল, সেটাকে আমি আগে লিখবো। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো এই আলিয়া জেনেছিল যে সময়টা পরিবর্তন করা হচ্ছে, তাহলে এখানে ঠিক তাই হয়েছে, আলিয়া নিউ দ্যাট, যে আলিয়া জেনেছিল যে, তারপরে যে পার্টটা আছে পুরো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। আলিয়া জেনেছিল যে, কি জেনেছিল, তার উত্তর এটা, অর্থাৎ এই যে আলিয়া আলিয়া জেনেছিল, এখানে এইটা স্বাধীন বাক্য, স্বাধীন পার্ট। আলিয়া কি জেনেছিল তার উত্তর দিতে গেলে এটা, অর্থাৎ এই যে পার্টটা, এই ড্যাটের পর থেকে এটা নির্ভর করে আছে আলিয়া নিউ এই সেন্টেন্সটার উপর, আলিয়া নিউ এই সেন্টেন্সটার উপর বাকি পার্টটা নির্ভর করে আছে। অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন যা, বা কমপ্লেক্স সেন্টেন্সের তৈরি হওয়ার যা শর্ত, সেই শর্তগুলো আমরা এখানে বজায় রেখেছি। সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পেরেছি বা যুক্ত করতে পেরেছি দুটো বাক্যকে। তারপর এটা দেখো, আই ডোন্ট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না, অর্থাৎ আমি দূরদর্শন দেখি না। আই ডোন্ট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। এটা কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটো বাক্য স্বাধীনভাবে থাকবে। এখানে নাইদার নর দিয়ে করলে ভালো হয়, মানে ঠিক এরকম, আমি আমি টিভিও দেখি না, আমি রেডিও শুনি না, তাহলে নাইদার নর। যেমন আমি আমি মন্দিরেও যাই না, মসজিদেও যাই না। আই নাইদার গো টু টেম্পল নট টু মসজিদ, আই প্রে গড অ্যাট মাই হোম। ঠিক এইভাবে তৈরি করা হচ্ছে এখানে। আই নাইদার ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশনও দেখি না, ন লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। ঠিক এইভাবে করা হচ্ছে। নাইদার ন এর অর্থ হলো এটাও না ওটাও না, এটাও করি না ওটাও করি না, ঠিক এরকম। এও না ও না, এখানেও না ওখানেও না, ঠিক এরকম। নাইদার নর এরপরে যা যেভাবে অবজেক্ট বসানো হবে সেইভাবেই অর্থটা হবে। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, ছেলেটা ছিল খুব বেঁটে বা খাটো। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। দেখো এখানে বাক্যটা অর্থ বুঝে নাও, ছেলেটা খুব বেঁটে ছিল। আমি যেভাবে টেন্স অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্রত্যেকটা বাক্যের অর্থ ঠিক এইভাবে এই টেন্সের গঠন এলে মেলাবে। দেখো দ্য চাইল্ড ওয়াজ শর্ট মিলেছে, দ্য চাইল্ড ওয়াজ শর্ট মিলে গেছে। তারপর দেখো লাস্ট টাইম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি হচ্ছে, দ্য চাইল্ড কুড নট পিক আপ দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি, দ্য চাইল্ড কুড নট পিক আপ দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি। দেখো আবার সেই টেন্সের গঠনে মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা আছে। দ্য চাইল্ড কুড কুড নট কুড নট, এখানে নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে। পিক আপ ভার্ব, কুড নট পিক আপ দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি। তাহলে টেন্স অনুযায়ী অর্থ যে পৃথিবীর প্রত্যেকটা বাক্য হয় সেটা আমি তোমাদের আশা করি এতদিনে বোঝাতে পেরেছি। এবার দেখো কি বলছে, বিং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক আপ দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি। এখানে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। সিম্পল সেন্টেন্সের অর্থ কি, একটি মাত্র ভার্ব থাকবে, আর কি অসমাপিকা ক্রিয়া স্বাধীন বাক্যের আগে বা পরে থাকবে। বিং শর্ট, এই যে বি মানে হওয়া, এই যে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার বি ভার্ব ছিল, তার জন্য এই বি ভার্ব দেওয়া হয়েছে। বিং শর্ট বেটে হওয়ায়, ছেলেটা গাছ থেকে পেয়ারাটা পারতে পারলো না। তাহলে বাক্যটা কিভাবে তৈরি করা হলো বুঝতে পেরেছো। আমি যখন সিম্পল সেন্টেন্স করাবো কমপ্লেক্স সেন্টেন্স থেকে, তখনই তোমাদের গঠন দেখিয়ে বুঝিয়ে দেব। এখন তোমরা এইভাবে করে নাও, তারপর টেস্ট পেপার যখন সমাধান করব তখনও তোমরা বুঝতে পারবে কিভাবে হয়। তবে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যদি আমার ক্লাসটাকে বুঝতে পারো তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই। তারপরে দেখো কি আছে, এরপর আছে দেখো এখানে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, স্প্লিট দ্য ফলোয়িং ইনটু টু সেন্টেন্সেস, অর্থাৎ দুটো বাক্যে এখানে পরিণত করতে বলছে। কটা বাক্যে পরিণত করতে বলছে, দুটো বাক্যে। তাহলে আমরা দুটো বাক্যে পরিণত করব। দুটো বাক্যে পরিণত করতে হলে তোমাকে আগে টেন্স জানতে হবে। দেখো ইট রেইনড, এটা ইট রেইন বৃষ্টি হলো। অ্যান্ড অ্যান্ড আই কুড নট লিভ মাই হোম। দেখো এই যে বাক্যটা কিভাবে আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, তুমি অ্যান্ডটাকে উঠিয়ে দাও। কম্পাউন্ড সেন্টেন্স থাকলে স্প্লিট আপ করা সব থেকে সোজা।
দেখো আমি এখানে করেছি, এখানে তোমরা নাম্বার 1 নাম্বার 2 এরকম করে লিখবে, বা নাম্বার 3 যদি এখানে তিনবার তিনটে বাক্যে স্প্লিট করা যায় তাহলে 1 2 3 এরকম করে করবে। ইট রেইনড, বৃষ্টি হলো। আই কুড নট লিভ মাই হোম, আমি বাড়ি ছাড়লাম না। দেখো এইভাবে করলে হয়ে যাবে, অ্যান্ড থাকলে সহজ, তাই এইভাবে করা হলো। তারপর দেখো হি থট, সে ভেবেছিল। হি কুড উইন দ্য রেস, সে রেসটাকে জিতে যাবে, অর্থাৎ সে ওই যে প্রতিযোগিতা বা ওই দৌড় প্রতিযোগিতায় সে জিতে যাবে সেটা ভেবেছিল, বা জিতবে ভেবেছিল সে। দেখো হি কুড উইন দ্য রেস, সে দৌড় প্রতিযোগিতায় জিতে যাবে। এখানে নাম্বার 2 করে নেবে তোমরা, আমি দিতে ভুল করেছি, এখানে 1 2 এরকম ভাবে হবে, এইভাবেই মিলিয়ে নেবে। হি থট ইট, দেখো সে এটা ভেবেছিল যে সে প্রতিযোগিতায় সে জিতে যাবে। তারপরটা দেখো হ্যাভিং বিন ইনফর্মড অফ ট্রাভেল, সমস্যার কথা যখন জানানো হয়েছিল তাকে, বা জানানোয়, সমস্যার কথা জানানোয়, দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। দেখো এখানে দেখো প্রিন্সিপাল লেফট ফর হোম, এই যে দুটো বাক্য আছে, তো প্রিন্সিপাল তার হোমটা ছেড়ে তিনি চলে গেছিলেন, তার আগে কি তাকে জানানো হয়েছিল? তা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি জানো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, আর তার পাশে থাকে এরকম সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক এইভাবে আছে। তাহলে আগে জানানো হয়েছিল, ওর জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে আনা হয়েছে, দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্ম। এবার পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে এটা আনা হয়েছে, দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্ম, হি লেফট ফর হোম। দেখো এখানে দেখো এই যে বাক্যটা দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্ম, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে ফেলা হয়েছে। হি লেফট ফর হোম, তিনি বাড়ির জন্য রওনা হচ্ছিলেন, অর্থাৎ অফিস ছেড়ে চলে গেছেন, এরকমটা বোঝাচ্ছে। তো আমরা এটা সিম্পল সেন্টেন্সের দুটি ভাগ করতে পারলাম, অর্থাৎ স্প্লিট আপ করতে পারলাম। পরের বাক্যটা দেখো নাসির কমা হু ওয়াজ ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির টিমের ক্যাপ্টেন ছিল। এই স্কোর আর সেঞ্চুরি, সে একটা সেঞ্চুরি করেছিল, অর্থাৎ 100 রান করেছিল, এরকমটা বোঝাচ্ছে। তো দেখো এই নাসির ওয়াজ, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? নাসির সম্পর্কে বলা হচ্ছে। নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, দেখো নাসির টিমের ক্যাপ্টেন ছিল। হি স্কোর আ সেঞ্চুরি, সে একটা সেঞ্চুরি করেছিল। এই যে বাক্যটা, এটা সিম্পল সেন্টেন্স না, সরি, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা দুটি সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম স্প্লিটের মাধ্যমে। তো আজ এ পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে।